where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। কেন নিশ্চয়ই বলছি, কারণ তোমরা যদি একটু সাবধান এবং সতর্ক থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নেই। কারণ এখন তোমাদের সামনে একটাই কাজ, সেটা কিন্তু পড়াশোনা। প্রচুর সময় পাচ্ছ, ফলে বাইরে ঘুরে না বেরিয়ে অযথা পড়াশোনাটা করো, তাহলে ঘরের মধ্যে কিন্তু আর কোনো ভয়ের কোনো কারণ নেই। দেখবে যে খুব ভালো লাগবে। এবং পড়াশোনাটা একটু আনন্দ সহকারে করো, মানে জোর করে করা, মনের বিরুদ্ধে গিয়ে ঘরের মধ্যে আছি, বিরক্ত লাগছে, অনেক দিন স্কুল যেতে পারছি না, মানে এইগুলো মন থেকে বের করে দাও। যেদিন সব স্বাভাবিক হবে সেদিন ঠিক স্কুল যেতে পারবে। এখন তো আমাদের কারো হাতে কিছু নেই, ফলে তোমাদের পড়াশোনাটাই কিন্তু করতে হবে। সেই জন্য পড়াশোনাটা করো, অনেক সময় পেয়েছো। হ্যাঁ, তোমাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে স্কুলে না গিয়ে, ক্লাস না করার জন্য। সেই জন্য কিন্তু মালদা জেলা প্রশাসন এবং ডিএ অফিসের যৌথ উদ্যোগে তোমাদের যে অসুবিধাগুলো যেন না হয়, সেই জন্য কিন্তু এই মালদা জেলা অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। গত 1 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা অনেকগুলো ক্লাস করেওছো। আশা করি যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসে বা সেই জায়গাগুলোতে যে তোমাদের অসুবিধা ছিল সেগুলো দূর হয়েছে। ঠিক সেইভাবেই অন্য কোনো চিন্তা না করে তোমরা পড়ে যাও। প্রশাসন, সরকার তোমাদের সঙ্গে আছে। তোমাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য সরকার কিন্তু সবসময় সচেষ্ট এবং সেটার দিকে দৃষ্টি রেখেছে। সেই জন্য বিভিন্ন সরকারি প্রোগ্রাম, অনলাইন পড়াশোনা, তার সঙ্গে সঙ্গে মালদা জেলা প্রশাসনও কিন্তু এই অনলাইন পড়ার ব্যবস্থা করেছে, শুধুমাত্র যেন তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য। ঠিক আছে? তো আমরা এবার সব মন থেকে দূরে সরিয়ে দিয়ে এখন পড়ার উপরে কনসেন্ট্রেশন করব। আমি বিশ্বজিৎ হালদার, মোথাবাড়ি হাই স্কুলের শিক্ষক, জীবনবিজ্ঞানের শিক্ষক। আমি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান পড়াবো। তোমরা সবাই খাতা কলমটা নিয়ে রেডি হয়ে যাও, কারণ পড়াতে গিয়ে যে জিনিসগুলো মনে হবে যে তোমাদের দরকার, সেগুলোকে নোট ডাউন করবে। তারপরে পরে যখন বাড়িতে পড়তে বসবে তখন টেক্সট বুকটা নেবে, নিয়ে তার সঙ্গে ট্যালি করবে, দেখে নিয়ে পড়লে দেখবে সব অসুবিধাগুলো ওভারকাম করতে পেরেছো। দেখো, আমি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান একটু তাহলে দেখি কি আলোচনা করা যায়। তোমরা এটাকে পড়া হিসাবে নেবে না, একটু মনের আনন্দ সহকারে সেটা দেখো, আলোচনাটা শুধু অংশগ্রহণ করো, দেখবে ভালো লাগবে। আমি তোমাদের ক্লাস 10-এর অভিব্যক্তি এবং অভিযোজন, এই একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে। সেই অধ্যায়ের আমি এই পরের পার্ট, অভিব্যক্তি পড়ানো হয়ে গেছে। তোমরা হয়তো দেখেওছো, পড়েওছো এবং অনলাইনে ক্লাসও হয়েছে। এবার অভিব্যক্তির যখনই হবে তার সঙ্গে সঙ্গে একটা শব্দ আসবে, যেটা হচ্ছে অভিযোজন। তাহলে এই অভিব্যক্তি তোমরা জেনে গেছো কি না, সরল থেকে জটিল, অনুন্নত থেকে উন্নত জীব সৃষ্টি। কিভাবে সৃষ্টি হচ্ছে? পরিবর্তনের মাধ্যমে। একটা মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে উদ্বংশীয় সরল জীব থেকে, অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টি হচ্ছে। এটা তোমরা কিন্তু অভিব্যক্তিতে আলোচনা হয়েছে। এবং সেটা কিভাবে হলো না, এটা এই নতুন নতুন জীবের সৃষ্টি হলো, নতুন প্রজাতির জীবের সৃষ্টি হলো, সেটার কিন্তু কারণ কিন্তু এই অভিযোজনটা। এটা কি না, একটা জীব পরিবেশের সঙ্গে, কোনো একটা পরিবর্তনশীল পরিবেশে বা নতুন কোনো পরিবেশের সঙ্গে নিজেকে কি করবে, সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে হবে। কেন মানিয়ে নিতে হবে?
মানিয়ে নিতে হবে। এই জন্যই তোমরা অভিব্যক্তিতে পড়েছো যে চার্লস ডারউইন সাহেবের কথা, অস্তিত্বের জন্য সংগ্রাম। মানে তাকে যদি পৃথিবীতে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, পৃথিবীতে যদি তাকে বেঁচে থাকতে হয়, পরিবর্তনশীল পরিবেশে যদি তাকে বেঁচে থাকতে হয় বা টিকে থাকতে হয়, তাহলে কিন্তু তাকে সেই পরিবেশের সঙ্গে কী করতে হবে, তাকে অ্যাডজাস্ট করতে হবে, তাকে অভিযোজিত করতে হবে, তাকে মানিয়ে নিতে হবে, তাকে খাপ খাইয়ে নিতে হবে। যদি নেয় তাহলে কীভাবে নেবে? এমনি এমনি তো হবে না, তার কিছু পরিবর্তন আসবে। এবার পরিবর্তন আসলো মানে নতুন কিছু বৈশিষ্ট্যের সৃষ্টি হলো। আর এই যখনই নতুন কিছু বৈশিষ্ট্যের সৃষ্টি হলো, তার মানে কি তার দেহের মধ্যে, তার শরীরে কী হলো, নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হতে লাগলো। ফলে একটা জীব যেমন ছিল, তাহলে নতুন একটা পরিবর্তনশীল পরিবেশে সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তাহলে তার কিছু পরিবর্তন আসলো, এবং এই পরিবর্তনটা কিন্তু স্থায়ী পরিবর্তন। আর যখনই কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হলো পরিবর্তনের মাধ্যমে, তখনই কিন্তু সে একটা নতুন জীবের কী হলো, সেখান থেকে একটা নতুন জীবের সৃষ্টি হলো, মানে অভিব্যক্তি ঘটলো। তার মানে কি আমরা কি জানলাম এর থেকে জানতে পারলাম যে অভিযোজনের মাধ্যমেই কিন্তু অভিব্যক্তি ঘটে। মানে সে নিজেকে একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা সেখানে মানিয়ে নেওয়ার জন্য বা ফিট করার জন্য তার কী হবে, নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হবে, কিছু পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনগুলো কিন্তু স্থায়ী পরিবর্তন। এবং যখন সেই পরিবর্তনটা আসবে তখন কিন্তু তার কি সে নতুন আগের থেকে একটু আলাদা রকম হবে, মানে একটা বলা যাচ্ছে নতুন প্রজাতির জীবের সৃষ্টি হতে পারে, সেটাই অভিব্যক্তি। এবার এই অভিযোজন তাহলে কী হলো ব্যাপারটা, যে সদা পরিবর্তনশীল পরিবেশে কোনো জীব নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য, বা আরও ভালো বলা যায় সেই ডারউইন সাহেবের কথা, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম, নিজেকে টিকিয়ে রাখার জন্য তার পরিবর্তন হয়। কীরকম? স্থায়ী পরিবর্তন। পরিবর্তনগুলো কী কী হতে পারে? 1 নাম্বার হতে পারে অঙ্গ সংস্থানগত। 2 নাম্বার কী হতে পারে? শারীরবৃত্তীয়গতভাবে। আর কি পরিবর্তন হতে পারে? 3 নাম্বার হতে পারে আচরণগত। তাহলে এই পরিবর্তনগুলো হতে পারে। অঙ্গ সংস্থানগত মানে বিভিন্ন অঙ্গের, নতুন নতুন অঙ্গের সৃষ্টি হতে পারে কোনো একটা পরিবেশে তাকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা অভিযোজিত করার জন্য, বা কোনো অঙ্গের লুপ্ত হতে পারে, যেটা দরকার হবে না সেই পরিবেশে সে লুপ্ত হয়ে যেতে পারে। শারীরবৃত্তীয় বিভিন্ন কাজকর্মের কিছু পরিবর্তন হতে পারে। জীবদেহের যে অনবরত বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ হয়, তার মধ্যে কিছু সেই কোনো পরিবেশে তাদেরকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন, কাজকর্মে পরিবর্তন করতে হতে পারে। আর কি না, আচরণগত, বিহেভিয়ারাল, আচরণগত, তার বিহেভিয়ারাল চেঞ্জ করতে হতে পারে। তবে তার কি হবে না, এই পরিবর্তনগুলো কিন্তু সব হবে স্থায়ী, পার্মানেন্ট, নট অস্থায়ী। যে আমি এক জায়গায় বসবাস করলাম, কিছু নতুন নতুন বৈশিষ্ট্য আসলো, আবার সেখান থেকে যখন চলে গেলাম সেটা হলো। বলছে একবার যে বৈশিষ্ট্যটা অভিযোজনকালে কোনো জীবের দেহে আসবে, সেটার কিন্তু কি আর নষ্ট হয়ে যাবে না, চলে যাবে না, সেটা থেকে যাবে। কিন্তু এটা যেন খেয়াল রাখবে। ফলে স্থায়ী পরিবর্তন। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা গ্রামের ছেলে গ্রামের স্কুলে পড়াশোনা করে, খুব ভালো রেজাল্ট করেছে, সেখানে মাস্টারমশাই, দিদিমণি যারা আছেন, ছাত্রী সবাই খুব ভালোবাসে এবং সেই স্কুলে যেতেও ভালোবাসে, পড়াশোনাটাও করে। সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো। এবার কি করবে? সে চাইবেই যে শহরের কোনো একটা ভালো স্কুলে এসে ভর্তি হতে, এবং তাই হয়, আসলো শহরের স্কুলে। এবার শহরের স্কুলে কোনো একটা ভালো স্কুলে ভর্তি হলো, তাহলে এই শহরের স্কুলের এই পরিবেশ এবং তার গ্রামের নিজের স্কুলের পরিবেশের মধ্যে কিন্তু পার্থক্য আছে বিভিন্ন রকম। যদি সেই ছেলেটা এই শহরের স্কুলের পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত না করতে পারে, মানে যদি অভিযোজন না ঘটে তার, মানে এখানকার মতো তাকে হতে হবে, তবে সে এই পরিবেশে পড়াশোনাটা করতে পারবে। যদি না চেঞ্জ করতে পারে নিজেকে, তাহলে কিন্তু তার এখানে পড়াশোনা হবে না। দেখা যায় অনেক ছেলে মেয়ে গ্রাম থেকে শহরে আসে, ভালো স্কুলে ভর্তি হয়, কিন্তু কিছুদিন পর এখানে থাকতে না পেরে, মানে অভিযোজিত না করতে পারলে সে আবার চলে যায় ফিরে। ঠিক তেমন ধরো মালদা শহরের কোনো একটা ভালো স্কুলের কোনো ছেলে বা মেয়ে, ছাত্রছাত্রীরা, তারা এখানে ভালো রেজাল্ট করলে এবং উচ্চ মাধ্যমিকের পরে তারা কলেজ বা বাইরে কোথাও পড়াশোনা করতে যেতে চাইবেই,
ভালো জায়গায় সবাই চায় যেতে। ফলে এবার যখন মালদা থেকে কলকাতা বা আরও কোনো ভালো অন্য শহরে গেল, তখন কিন্তু সে আবার যদি মালদায় যেরকমও করতো, তার বিহেভিয়ার, অ্যাটিটিউড, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চালচলন, এইগুলো যদি মালদাতে যেমন করতো সেরকম যদি সে অন্য জায়গায় গিয়ে করে, তাহলে কিন্তু সেখানেও নিজেকে অভিযোজিত করতে পারবে না, মানে টিকিয়ে থাকতে পারবে না। তার মানে তাকে ফিরে আসতে হবে। ফলে দেখা যাচ্ছে যে কোনো একটা জীবকে, এটা আমি তোমাদের একটা সাধারণ কথা বললাম, তোমাদেরকে দিয়ে এবার ভেবে দেখো, ঠিক এইরকমই জীবেরাও কিন্তু কখন কোনো পরিবেশে, যখন পরিবর্তনশীল পরিবেশে যায়, নতুন পরিবেশে, তখন কিন্তু তাদের নিজেদেরকে চেঞ্জ করতে হয়। কী চেঞ্জগুলো হতে পারে? অঙ্গ সংস্থান, অঙ্গের পরিবর্তন হতে পারে, নতুন অঙ্গ আসতে পারে, বা কোনো অঙ্গের মডারেশন হতে পারে, বা কোনো অঙ্গ যেটা দরকার নেই সেটা লুপ্ত হয়ে যেতে পারে। শারীরবৃত্তীয় বিভিন্ন কাজকর্মের পরিবর্তন হতে পারে, আচরণগত তাদের ব্যবহারেরও কিন্তু পরিবর্তন হবে, স্থায়ী পরিবর্তন যদি করতে পারে, তাহলে তার কী হবে? সেই পরিবেশে সে নিজেকে, তার অস্তিত্ব টিকে থাকবে, সে নিজেকে মানিয়ে নিতে পারে। মানে পৃথিবীতে ওই যে ডারউইন সাহেবের, তার কী হবে? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, সে তার কী হবে? সেখানে থাকার সে উপযুক্ত হয়ে যাবে, ফলে সে টিকে থাকতে পারবে। এটাই হচ্ছে অভিযোজন। বোঝা গেল যে অভিযোজনটা কি? অভিযোজন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য তার অঙ্গসংস্থানগত, শারীরবৃত্তিগতভাবে এবং আচরণগতভাবে যে স্থায়ী পরিবর্তনগুলো হয়, সেটাই হচ্ছে অভিযোজন। এবং অভিযোজনের ফলে যখন তার নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হবে, ফলে অভিব্যক্তিটা ঘটে। এটা কিন্তু অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে কিন্তু সম্পর্ক আসে। কিন্তু প্রশ্ন আসতে পারে যে অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক কী? তাহলে তোমরা বলবে যে অভিযোজনের মাধ্যমেই কিন্তু অভিব্যক্তি ঘটে। ক্লিয়ার হলো? তাহলে অভিযোজন কাকে বলে? অভিযোজন অভিব্যক্তির মধ্যে পার্থক্য কী? এবার বলছে অভিযোজন না বিভিন্ন রকমের হতে পারে। যেমন কি বলা হচ্ছে অভিযোজনটা? যদি বলি যে দ্বি অভিযোজন। দ্বি অভিযোজন মানে দু রকমের অভিযোজন দেখা যাবে, অর্থাৎ কোনো একটা জীবের দুটো ভিন্ন পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য দু রকমের তার দেহে অভিযোজন দেখা যাবে। দেখবে যে পানি ফল, তিরকুট ফল, এইগুলো গাছগুলোর জলের নিচে কিছু পাতা থাকে, জলে নিমজ্জিত পাতা, আবার জলের ওপরে বায়বীয় পাতা থাকে। তাহলে বায়বীয় ওখান থেকে টিকে থাকার জন্য তার বায়বীয় পাতার সৃষ্টি হয়ে যাবে, জলের মধ্যে তার কাজকর্ম করার জন্য তার জলজ কিছু পাতার সৃষ্টি। তাহলে দু রকমের, একটা হচ্ছে বায়বীয়, একটা জলজ অভিযোজন হচ্ছে। ঠিক আছে? এইরকম তুমি দেখতে পাবে যে ব্যাঙ, সে ব্যাঙ কী করে না, তার ডাঙাতে অভিযোজন আছে, সে ডাঙাতে চলা লাফাতে পারে, আবার জলের মধ্যে সাঁতার কাটার জন্য তার পাটা কিন্তু লিপ্ত পদ, মানে চামড়া দিয়ে আবৃত করা থাকে, নখগুলো চামড়া দিয়ে আবৃত করা থাকে, লিপ্ত পদ সাঁতার কাটার জন্য। কেন? তাহলে দ্বি অভিযোজন স্থল এবং জল, এরকম বিভিন্ন রকম দ্বি অভিযোজন কিন্তু বিভিন্ন জীবের দেহে দেখা যায়। আর কি বলবো না, অপসারী এবং অভিসারী অভিযোজন। অপসারী এবং অভিসারী, তোমরা জানো যে ভৌতবিজ্ঞানে পড়েছো, অপসারী আলোক রশ্মি গুচ্ছ কি, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ কি? জানো যে যে আলোক রশ্মি তার গতিপথের দিকে ক্রমশ পরস্পর থেকে দূরে সরে যায়, সেটা অপসারী। আর অভিসারী কি? তার বিভিন্ন দিক থেকে এসে যখন একটা বিন্দুতে মনে হচ্ছে মিলছে, সেটা হচ্ছে কি না অভিসারী। অভিসারী, আর এটা হচ্ছে অপসারী। তাহলে এইটা ছবিটার মাধ্যমে বুঝতে পারছো যে অভিযোজনে অপসারী অভিযোজন এবং অভিসারী অভিযোজনটা কি। অর্থাৎ অপসারী মানে একটা জায়গায় আগের তারা একটা পরিবেশেই থাকতো, একটা নির্দিষ্ট পরিবেশে, কিন্তু ক্রমে ক্রমে ভিন্ন পরিবেশে তারা থাকতে হচ্ছে, বা তারা নিজেদেরকে সেই পরিবেশে, ভিন্ন পরিবেশে মানিয়ে নিয়েছে, তার জন্য যে অভিযোজন হচ্ছে সেটা হচ্ছে অপসারী অভিযোজন। আর অভিসারীটা কি? যে ভিন্ন পরিবেশের জীবগুলো কোনো কারণের জন্য যখন একটা নির্দিষ্ট পরিবেশে এসে বসবাস করছে, তখন সেটা হচ্ছে অভিসারী অভিযোজন। এগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে অপসারী অভিযোজন কাকে বলে, অভিসারী অভিযোজন কাকে বলে, দ্বি অভিযোজন কাকে বলে। এইগুলো ছোট ছোট জিনিসগুলো তোমাদের কিন্তু বললাম। এইবার আমি যাব যে অভিযোজন, যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর অভিযোজন। তাহলে প্রথমে তাহলে আমরা দেখি যে উদ্ভিদের অভিযোজন দেখি, অর্থাৎ বিভিন্ন পরিবেশে যে বিভিন্ন উদ্ভিদগুলো থাকে, তারা সেই পরিবেশে থাকার জন্য তাদের কি কি বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে বা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা উদ্ভিদের ক্ষেত্রে দেখব। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে আবারও বলছি,
তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে এইভাবে উদ্ভিদ প্রাণীর অঙ্গ সংস্থানগতভাবে, তারপরে শারীরবৃত্তীয়গতভাবে অভিযোজন দেওয়া আছে, আচরণগতভাবে দেওয়া আছে। আমি সেটাকে কি করছি না, পরিবেশ অনুসারে যে বিভিন্ন পরিবেশে থাকার জন্য সেই পরিবেশের উদ্ভিদের কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য আসছে, প্রাণীর কী কী বৈশিষ্ট্য আসছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই কিন্তু অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয়গতভাবে এবং আচরণগতভাবে। দেখো তোমরা আগে এই পড়াটা শোনো, আলোচনাটা শোনো, দেখতে পাবে তোমাদের বইয়ের সঙ্গে এটার কোনো পার্থক্য নেই। ওখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, এখানে আমি একসঙ্গে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথমে উদ্ভিদের অভিযোজন যদি বলে, তাহলে উদ্ভিদ বিভিন্ন পরিবেশে উদ্ভিদ থাকে, বিভিন্ন পরিবেশের উদ্ভিদ। তার মধ্যে আমরা জানি যে জঙ্গল উদ্ভিদ, জেরোফাইটিক প্ল্যান্ট, কোথায় থাকে? জঙ্গল, ঝোপঝাড় সৃষ্টি করে। কোথায় থাকে এটা? এটা বলে মরুভূমি অভিযোজন বা মরু উদ্ভিদের অভিযোজন। মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তারা কিন্তু বেশি বড় হয় না, তারা ঝোপঝাড় সৃষ্টি করে, বেশি বড় হবে না, তারা ঝোপঝাড় সৃষ্টি করবে তাই মরুভূমিতে যে অভিযোজন উদ্ভিদগুলো থাকে সেই মরুভূমির পরিবেশে তাদের টিকে থাকার জন্য কী কী বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে মরু অভিযোজন উদ্ভিদের পড়ব। এটা কি কাদের ক্ষেত্রে দেখা যায়? সাধারণত মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে আমরা বলি ক্যাকটাস, কাঁটা জাতীয় উদ্ভিদ। আমি পড়বো, আলোচনা করব পরে। ক্যাকটাসদের দেহে এইরকম মরু অভিযোজন দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। 2 নম্বর কার কথা বলবো? এটা হলো জঙ্গল অভিযোজন, ক্যাকটাসের জঙ্গল অভিযোজন, জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, জঙ্গল অভিযোজন। তারপরে দেখব কি না, লবণাম্ব অভিযোজন। লবণাম্ব মানে লবণাক্ত মৃত্তিকায় যে সকল উদ্ভিদ জন্মায়, যেখানকার মাটিটা লবণ, মাটির মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে, সেই লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদগুলো জন্মায়, তাহলে তাদের সেই লবণাক্ত পরিবেশে জন্মানোর জন্য কি কি বৈশিষ্ট্য দেখা যায়। আমরা কোথায় পাবো লবণাক্ত? আমাদের পরিচিত যে সুন্দরবন এলাকায় যে ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবনে, সেখানকার যে উদ্ভিদগুলোর অভিযোজন সেটা লবণাম্ব। কারণ সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য আছে সেটা কিন্তু লবণাক্ত মৃত্তিকাতে সৃষ্টি হয়েছে সমুদ্রের উপকূলে। এখানে আমরা পাবো কি, বিভিন্ন উদ্ভিদ পাবো, যেমন পাবো সুন্দরী, যেমন পাবো গরান, যেমন পাবো গেঁয়ো, এরকম বিভিন্ন উদ্ভিদ পাবো, তাদের লবণাম্ব অভিযোজন দেখা যাবে। কি সেটা হচ্ছে হ্যালোফাইট, হলো হ্যালোফাইট অভিযোজন। 3 নম্বর কি পাবো? তাহলে মরু অভিযোজন গেল, তারপর লবণাম্ব অভিযোজন গেল। জলজ অভিযোজনও পাবো, হাইড্রোফাইট, জলজ অভিযোজন, অর্থাৎ জলের মধ্যে যে উদ্ভিদগুলো থাকে তারা জলে থাকার জন্য তাদের কি অভিযোজন সেটা পাবো। যেমন আমাদের পদ্ম আছে, পদ্মের অভিযোজন জলজ অভিযোজন, জলের মধ্যে থাকার জন্য তার সেটা। তারপরে মেসোফাইট আছে, স্থল অভিযোজন, অর্থাৎ সাধারণ স্থলভাগে যে উদ্ভিদগুলো থাকে তাদের কি অভিযোজন দেখা যায়। তারপরে পরাশ্রয়ী অভিযোজন, অর্থাৎ অন্য উদ্ভিদের উপর আশ্রয় করে বেঁচে থাকে যারা, তোমরা জানো অর্কিড, যারা পরাশ্রয়ী অন্য উদ্ভিদের উপর থাকে। স্বর্ণলতা হচ্ছে পরজীবী, কিন্তু পরাশ্রয়ী মানে অন্য উদ্ভিদের ওপরে। আমি যেমন বললাম একটু যে অর্কিড জাতীয় যে উদ্ভিদগুলো আছে তারা তাহলে সেই গাছের ওপরে বেঁচে থাকে, কিন্তু তারা কিন্তু আলাদাভাবে নিজেদের পুষ্টি নিজেরাই করে, কিন্তু গাছের উপরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য তার অভিযোজন হয়েছে পরাশ্রয়ী অভিযোজন। তারপরে এই রকম আছে যে রোহিণী অভিযোজন। রোহিণী অভিযোজন মানে যারা দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, লিগোমিনেসি গোত্রের, মটর, ছোলা, লাউ, কুমড়ো, এদের এইসব যারা দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, তাদেরও অভিযোজন। তাদেরকে সূর্যালো পাওয়ার জন্য উপরের দিকে উঠতে হবে, তাহলে উপরের দিকে উঠতে হলে কিভাবে উঠবে? তারা তো দুর্বল কাণ্ড, সেই জন্য তাদের দেহেও তার বেঁচে থাকার জন্য তাদেরও অভিযোজন দেখা যায়, যেটাকে আমরা বলি রোহিণী অভিযোজন। রোহিণী অভিযোজন দেখা যায়। এইরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা অভিযোজন দেখতে পাই। এছাড়া আত্মরক্ষার জন্য উদ্ভিদের বিভিন্ন অভিযোজন হয়। আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য। কীরকম বাঁচার জন্য কীরকম অভিযোজন হয় না, ওদের দেহে কাঁটার সৃষ্টি হয়। পত্রকণ্টক হতে পারে, শাখাকণ্টক হতে পারে, যেমন বেল গাছের হয়। গাত্রকণ্টক হতে পারে, গায়ে রোমের সৃষ্টি হয়, যে রোমের সংস্পর্শে আসলে ক্ষতি হতে পারে, সেই জন্য ভয়ে তাদের কাছে যাবে না, বেঁচে থাকার জন্য তাদের এই অভিযোজনগুলো হচ্ছে। যেমন বিচুটি পাতা আছে, তোমরা হয়তো দেখেছো, যেটা গায়ে লাগলেই চুলকোয় প্রচণ্ড, তার রোম যখনই গায়ের সংস্পর্শে আসবে চুলকোবে, আত্মরক্ষার জন্য।
ওল, কচু এই গাছগুলো তৃণভোজী প্রাণীরা খায় না, গরু ছাগল খায় না। কেন খায় না? না, ওল কচু খেলে গলা চুলকোয়, আমরা জানি। কেন? তার মধ্যে র্যাফাইড বলে এক ধরনের ধাতব কেলাস থাকে। সেই র্যাফাইডগুলো কিন্তু কি হয় না, সেই গলায় গেলে চুলকবে, সেই ভয়ে কিন্তু তৃণভোজী প্রাণীরা ওই উদ্ভিদগুলোকে খায় না, মানে আত্মরক্ষার জন্য। তাহলে এদের অভিযোজনগুলো হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে উদ্ভিদরা বিভিন্ন পরিবেশে থাকার জন্য এবং বিভিন্নভাবে, যেমন এক ধরনের উদ্ভিদ আছে যারা কি করে, তাদের পুষ্প ফুলটাকে সাপের মতো করে, তাদের ফুলটাকে সাপের মতো দেখায়, অ্যারিসিমা বলে। অ্যারিসিমা বলে এক ধরনের উদ্ভিদ আছে যাদের পুষ্পগুলো দেখলে মনে হবে একটা সাপ, একটা অ্যারিসিমা নামক কি হয় না, কোন সাপ না, চমসা এইরকম একটা সাপ আমাদের দেখা যায়। সেই অ্যারিসিমা উদ্ভিদের পুষ্পপত্র বিন্যাস মানে ফুলগুলো এই চমসার সাপের মতো লাগে দেখতে, ফলে কেউ যাবে না ভয়, ফলে আত্মরক্ষা সাহায্য হবে। এই রকমভাবে অনেক দেখা যায় উদ্ভিদের পাতা বা ফলগুলো একটা বিভিন্ন আকৃতির হয়, যার ভয়ে কোনো প্রাণী সেটাকে নিতে যায় না। এটাকে বলা হয় অনুকৃতি বা মিমিক্রি বলা হয়। মিমিক্রিও কিন্তু এক ধরনের কি না অভিযোজন, কিন্তু আত্মরক্ষার জন্য অভিযোজন। যেমন এই যে চমসা গঠন করে উদ্ভিদরা বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এই রকম বিভিন্ন অভিযোজন দেখা যায়। এবার তোমাদের আমি যে অভিযোজনটা পড়াবো উদ্ভিদের ক্ষেত্রে একটু ডিটেলসে যেটা জানবো সেটা তোমাদের আছে, সেটা হচ্ছে ক্যাকটাস বা মরু অভিযোজন। মরুভূমিতে যে গাছগুলো জন্মায়, উদ্ভিদ জন্মায়, তাদের বলি ক্যাকটাস। এদের অভিযোজন, এরা মরুভূমিতে থাকার জন্য এদের দেহে কী কী বৈশিষ্ট্য দেখা যায়। ক্যাকটাস, আমাদের পরিচিত ক্যাকটাস হচ্ছে আমরা যেটা আমাদের সাধারণভাবে দেখতে পাই সেটা ফণিমনসা, প্রায় প্রত্যেকটা জায়গাতে আমরা পাই আমাদের এই সব পরিবেশে। তাহলে এই ক্যাকটাস মরুভূমিতে থাকার জন্য তাহলে তার কী কী বৈশিষ্ট্য দেখা যায়। আগে বলো তো যে মরুভূমির পরিবেশটা কেমন, আবহাওয়া কেমন? মরুভূমির পরিবেশ বা আবহাওয়াটা কিন্তু প্রচণ্ড গরম, আর প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার থাকে। আর কি থাকে? জলের পরিমাণ কম ওখানে। এটা সব থেকে যেটা বৈশিষ্ট্য মরুভূমির, সেটা যে জল কম থাকে। তার মানে জল ছাড়া তো উদ্ভিদ বাঁচবে না। তাহলে যেহেতু ওখানে জল কম থাকে, সেই জন্য ওখানে উদ্ভিদগুলো বাঁচতে পারবে তখনই যদি তার জল অপচয়টা বন্ধ করে। তাহলে তার জল অপচয় বন্ধ করতে হবে। কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে? সেই জন্য এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কিন্তু বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, পত্রকণ্টক। এই বৈশিষ্ট্যটা এসছে। সাধারণ উদ্ভিদের কি থাকে? পাতা থাকে। কেন থাকে না, পাতা 1 নম্বর সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, আর 2 নাম্বার অতিরিক্ত যে জলটা সেটা বাষ্পমোচন এই পাতার মধ্যে দিয়ে হয়। কেন না, পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে, আমরা জানি। সেই পত্ররন্ধ্র দিয়ে অতিরিক্ত জলটা বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায়। এবার এখানে যেহেতু জলের প্রাচুর্যতা আছে, প্রচুর জল পাওয়া যায়, ফলে অতিরিক্ত জলটাকে বের করলে আবার জল পাবে। ধরো তুমি এখানে নর্মাল জায়গায় আছে, প্রচুর জল আছে, তুমি কারো বাড়ি গেলে, তোমাকে জল খেতে দিল, তুমি একটু জল খেলে, 1 গ্লাস জলের মধ্যে একটু খেয়ে বাদ বাকিটা ফেলে দিলে। কেন ফেলতে পারলে না? অ্যাভেলেবেল জল, প্রচুর পরিমাণে জল আছে, ফলে এই অ্যাভেলেবেল জলের জন্য ফেলতে পারলে। কিন্তু ধরো তুমি এমন একটা জায়গায় গেছো, প্রচণ্ড গরম, আশেপাশে কোথাও জল নেই, কিন্তু তোমার ব্যাগের মধ্যে বোতলে একটুখানি জল আছে, তোমাকে সারা দিন থাকতে হবে। কি করবে তখন? তখন কিন্তু তুমি একটু জল নষ্ট করবে না, 1 ফোঁটাও না, নট এ সিঙ্গেল ড্রপ। 1 ফোঁটা জলও নষ্ট করো, প্রতিটা বিন্দু, জলের বিন্দু কিন্তু তুমি খাবে, কারণ তোমাকে বেঁচে থাকার জন্য জল দরকার। এই মরুভূমিতে প্রতিটা বিন্দু জলের উদ্ভিদের কিন্তু প্রয়োজন। অপচয় করা যাবে না, বাষ্পমোচন করা যাবে না, কারণ জল বেরিয়ে যাবে। আর বাষ্পমোচন হয় প্রধানত পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে। সেই জন্য পাতাটাই কি করলো, ওরা লুপ্ত হয়ে গেল। পাতা কিসে পরিণত হলো? কাঁটাতে পরিণত হলো, পত্রকণ্টক। পাতা কাঁটায় রূপান্তরিত হলো। তাহলে পাতা থাকলো না। ওই একটা কথা আছে না, না রহেগি বাঁশ না বাজেগি বাঁশরি। ঠিক এই রকম, যে পাতাই নাই তাহলে আমার বাষ্পমোচন হলো না, তাহলে জলের অপচয় বন্ধ হয়ে গেল, কাটা হলো। আত্মরক্ষার জন্যও কিন্তু হয় অনেক উদ্ভিদের, কিন্তু মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি এটা বাষ্পমোচন রোধ করার জন্য। খুব মুশকিল, পাতা নেই, জলের বাষ্পমোচনের হার কমানো হলো। ওকে, তাহলে এটা কী খেয়ে বাঁচবে কি? কারণ পাতাই তো রান্নাঘর। যদি পাতা না থাকে কোথায় খাদ্য তৈরি হবে উদ্ভিদে? দেখো, সেই জন্য এদের যে বৈশিষ্ট্যটার আবির্ভাব হলো সেটা পর্ণকাণ্ড।
একটু ভালো করে যদি সুন্দর করে মন দিয়ে শোনো, দেবে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, কিন্তু মানে কঠিন না। পর্ণকাণ্ড, পাতা নেই, খাবে কি? সালোক সংশ্লেষ কোথায় হবে? তোমরা ক্লাস 9-এ সালোক সংশ্লেষ পড়ার সময় দেখেছো, একটা বলা হতো যে এমন একটি উদ্ভিদের নাম করো যার কাণ্ডে সালোক সংশ্লেষ হয়। তাহলে কাণ্ড কোন উদ্ভিদ হবে? কাণ্ড হবে, কাণ্ডে সালোক সংশ্লেষ হবে সেই উদ্ভিদের যে উদ্ভিদের কাণ্ডটা কি হবে? সবুজ হবে প্রথমত। তোমরা উদাহরণ হিসাবে পড়েছিলে ক্যাকটাস বা ফণিমনসা, লাউ, কুমড়ো, কারণ এদের কাণ্ড সবুজ। ফণিমনসা কাণ্ডটা কেমন? পর্ণকাণ্ড। পর্ণ মানে পাতা, অর্থাৎ কাণ্ডটা পাতার মতো চ্যাপ্টা, রসালো, সবুজ বর্ণের। তাহলে চ্যাপ্টা জায়গা বেশি, সবুজ, ক্লোরোফিল আছে, রসালো, ভেতরে রস, মিউসিলাস থাকে, প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে মিউসিলাস থাকার জন্য। তাহলে পাতা নেই, কাটা, বাষ্পমোচন রোধ হলো, এবার খাদ্য তৈরি করার জন্য কাণ্ডটা পাতায় রূপান্তরিত হলো, পর্ণকাণ্ড। তাহলে কোনো ঝামেলা থাকলো না, জলও আমার আবদ্ধ হলো, জলও নষ্ট হলো না, খাদ্যও তৈরি হলো। এবার যেহেতু মরুভূমিতে জল অনেক নিচে থাকে, তাহলে মূলগুলোকে অনেক নিচে যেতে হবে, অনেক গভীরে গিয়ে জল, সেই জন্য এদের মূলত্র বা মূলত্রাণ, মূলতন্ত্র যেটাকে বলে, সেটা কিন্তু খুব সুগঠিত। আর কি থাকে না, এর প্রচুর শাখামূল, প্রশাখামূল, যেটা ভেতরে যায় না, সেটা মাটির ওপরের দিকে, লেয়ারের দিকে থাকে। কেন থাকে? যে বৃষ্টিতে যদি জল হয় তাহলে জলটা বেশি যাবে না, অল্প বৃষ্টি হবে, তো সেই ওপরের জলটা যেন এই শাখা প্রশাখা মূল দিয়ে তারা গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু কি না, এই ক্যাকটাস অর্থাৎ মরুভূমি যে উদ্ভিদ থাকে তাদের কিন্তু এই দুটো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আর কি থাকে? এদের গোটা শরীরে কিউটিকেল আবরণ থাকে। কেন থাকে? শুধু পাতা দিয়েই, পত্ররন্ধ্র দিয়েই কিন্তু বাষ্পমোচন হয় না, গা দিয়ে হয়, কাণ্ড দিয়ে হয়, লেন্টিসেল দিয়ে হয়, কিউটিকেল দিয়ে হয়। সেই জন্য এদের কি হয় না, কিউটিকেলের একটা আবরণ থাকে, তার উপর মোমের আবরণ থাকে। কেন না, কোনো কারণেই যেন এক ফোঁটা জলও যেন বাষ্পীভূত হয়ে বাইরে বেরোতে না পারে। এই ছিল আমাদের ক্যাকটাস বা ফণিমনসার কি অভিযোজনগত বৈশিষ্ট্য, খুব ভালো করে পড়বে। নেক্সট, তাহলে এটা মরুভূমি উদ্ভিদের হলো অভিযোজনগত বৈশিষ্ট্য। এবার আমরা কি পড়ব না, লবণাম্ব উদ্ভিদ, অর্থাৎ লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদরা জন্মায়, সেই লবণাম্ব উদ্ভিদের ওরা ওই লবণাক্ত মৃত্তিকায় কী করে বেঁচে থাকতে পারে, কী করে অভিযোজিত হয়েছে। কারণ সাধারণ উদ্ভিদ কিন্তু লবণাক্ত মৃত্তিকায় বেঁচে থাকতে পারবে না, মরে যাবে। তো এরা কি করে হলো? তাহলে আমাদের লবণাম্ব উদ্ভিদ আমরা দেখেছি সুন্দরবন, ম্যানগ্রোভ অঞ্চলে থাকে, সুন্দরী, গরান, গেও, কেওড়া, সেরিওপস, রাইজোফোরা, এই বিভিন্ন উদ্ভিদগুলো ওখানে থাকে। তারা কি করে দেখো, প্রথমত লবণাম্ব উদ্ভিদে কি সমস্যাটা কি না, লবণাম্ব উদ্ভিদের মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, জলও থাকে, কারণ ওটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কর্দমাক্ত। কিন্তু যেহেতু টাইট কর্দমাক্ত, ফলে অক্সিজেনের পরিমাণটা কম থাকে ওখানে। তাহলে কি হয়, মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলে গাছের বৃদ্ধি হবে না, গাছ বাঁচবে না। সেই জন্য ওখানে যে লবণাম্ব উদ্ভিদগুলো জন্মায়, বিশেষ করে সুন্দরী গাছ, তার কি হয়, মূলগুলো, কিছু মূল অভিকর্ষর বিপরীতে এইরকম ওপরে, মাটির ওপরে উঠে আসে, এবং এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। এই মূলগুলোকে বলে শ্বাসমূল, শ্বাসমূল বা বলা হয় নাসিকা মূল বলা হয়। নাসিকা, নাক, আমাদের নাকের সাহায্যে যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বর্জন করি, এদেরও প্রয়োজনীয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা মাটি থেকে নিতে পারে না, কারণ কর্দমাক্ত থাকে, ফলে ওর আন্তঃআণবিক ফাঁক কম থাকে, দ্রবীভূত কম থাকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। সেই জন্য এরা এই মূলগুলো ওপরের দিকে ওঠে, যেটাকে শ্বাসমূল বা নাসিকা মূল বলে। এই শ্বাসমূলে অসংখ্য ছিদ্র থাকে, তার মাধ্যমেই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা শ্বসন কার্য, সালোক সংশ্লেষ প্রভৃতি করতে পারে। এবার সুন্দরবনের ওখানে মাটিগুলো লবণাক্ত মাটি কি না, ওই মাটিটা থেকে জল নিতে পারে না, নোনা মাটি বা লোনা মাটি। নোনা মাটি যেহেতু ওখানে লবণাক্ত, তাই নোনা মাটি বলা হচ্ছে। একে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক, শুষ্ক মানে শুকনো, জল থাকে না। তার মানে কি জল থাকে না? প্রচুর জল, সমুদ্র উপকূলে প্রচুর জলে ভর্তি থাকে। কিন্তু তাহলে কেন শুষ্ক বলা হচ্ছে? দেখো, শারীরবৃত্তীয় মানে জলের যে কাজ, সেই কাজটা উদ্ভিদ করতে পারে না। কি না, আমরা জানি উদ্ভিদ কি করে মাটি থেকে জল নেয়। মাটিতে জল থাকে, কৈশিক জল,
সেই জলটা কি হয় না, জলের ঘনত্ব কম, ভেতরে কি আছে, কোষের সাইটোপ্লাজম আছে, তার বেশি ঘনত্ব। তখন কি হয় না, এই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জলটা কিন্তু যেতে পারে। তোমরা জানো ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়া যায় এই জন্য। কিন্তু যদি উল্টো হয় যে বাইরে যে জলটা আছে তার ঘনত্ব বেশি, কেন, লবণ আছে, বিভিন্ন রকমের লবণ মিশ্রিত আছে, তাহলে ফলের ঘনত্ব বেড়ে গেল, তাহলে বাইরে ঘনত্ব বেশি আর এখানে সাইটোপ্লাজমের ঘনত্ব কম হয়ে গেল, তাহলে যাবে না, জলটা ঢুকবে না। তাই উদ্ভিদ এই জলটাকে গ্রহণ করে কাজ করতে পারবে না। সেই জন্য বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নোনা মাটিকে বা লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয়গতভাবে শুষ্ক মৃত্তিকা বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তে হবে। বোঝা গেল, কারণ এই মাটিতে, নোনা মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তার ঘনত্ব বেশি, ফলে কি উদ্ভিদ এই জলটাকে শোষণ করতে পারে না, জন্য একে বলা হয়। এবার কি মাটিটা কি নরম মাটি, কাদা মাটি, তাহলে গাছগুলো যখন এখানে থাকতে পারবে, পড়ে যাবে। সেই জন্য বিভিন্ন রকমের এখানে কি হয়, অধিমূলের সৃষ্টি হয়, চারিদিক থেকে ঠেস, অধিমূল মানে এক্সট্রা করে মূল বেরোয় চারিদিক দিয়ে, যেন গাছটা পড়ে না যায়। আর কি থাকে, তাহলে অধিমূলের সৃষ্টি হয়, না হলে এটা মাটিতে জলের মধ্যে লুটিয়ে পড়বে, মরে যাবে। তারপরে কি ঠেস মূলের সৃষ্টি হয়, ঠেস মূল, কেয়া গাছের ঠেস মূল, মানে কেয়া গাছটা যদি ধরো এইরকম আছে, একটু বাঁকা, এইরকম বাঁকা হয়ে থাকো, তাহলে পড়ে যাবে। এখান থেকে ঠেস দেওয়া বলে কোনো কিছু, যে আমি দেখো দেওয়ালে ঠেস দিয়ে আছে যেন পেছনে পড়ে না যেতে পারি, এটাও এরকম ঠেস মূল বেরোয় যেন গাছটা নিচে না পড়তে পারে। এইরকম বিভিন্ন রকমভাবে যান্ত্রিক মূলের সৃষ্টি হয়, অধিমূল, ঠেস মূল, এরকমভাবে সৃষ্টি কিন্তু হচ্ছে। ক্লিয়ার হলো? আর একটা যেটা বৈশিষ্ট্য দেখা যায় এই লবণাক্ত, এগুলো তো বৈশিষ্ট্য থাকেই, তার সঙ্গে যেটা দেখা যায় সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কি এটা জরায়ুজ অঙ্কুরোদ্গমটা? কি না, জরায়ুজ অঙ্কুরোদ্গমটা হচ্ছে এমনি কি হয়, কোনো গাছের নর্মাল অবস্থাতে ফল মাটিতে পড়ে, পচলো, ভেতরে বীজটা বাইরে বেরোলো, সেই বীজটা আলো, বাতাস এবং উষ্ণতার সাহায্য নিয়ে অঙ্কুরিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু যদি লবণাক্ত মৃত্তিকায় যে গাছগুলো জন্মায় তাদের যদি এইভাবে যদি অঙ্কুরোদ্গম হতো, তাহলে কি হতো? হবে না, কারণ যখনই গাছ থেকে মাটিতে পড়বে ফলটা, তখন লবণাক্ত মৃত্তিকায় পড়বে। এবার লবণ থাকার জন্য কী হবে, ভ্রূণটা পচে যাবে, অঙ্কুরোদ্গম ঘটবে না, তাহলে ওর বংশ বিস্তার হবে না। সেই জন্য দেখো অভিযোজিত হলো লবণাক্ত মৃত্তিকায় আমাকে বেঁচে থাকতে হবে, আমার বংশ বিস্তার করতে হবে, সেই জন্য জরায়ুজ অঙ্কুরোদ্গম করলো। যেমন মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, ঠিক তেমনই একটা এই লবণাক্ত মৃত্তিকায় যে গাছ জন্মায় সেই গাছের ফল, যেমন বললাম সেরিওপস, রাইজোপাস, এই যে গাছগুলো, এদের কি হয় না, গাছে যখন ফল ঝুলে আছে, লেগে আছে, তখনই ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গমটা হবে, মানে ফলের মধ্যে বীজ আছে, এর অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তাহলে অঙ্কুরোদ্গম হয়ে গেল। এবার যখন ওটা মাটিতে পড়লো, গাছ তো আগেই অঙ্কুরিত হয়ে গেছে, ফলে উপযুক্ত পরিবেশে ও বড় হয়ে যাবে। তাহলে এই যে গাছে ফল ঝুলে থাকা অবস্থায় ফলের মধ্যে যে বীজের অঙ্কুরোদ্গম হয়, এটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। সুন্দরী গাছে এটা দেখা যায় না, কিন্তু সেরিওপস, রাইজোপাস এইরকম লবণাক্ত উদ্ভিদের কিন্তু এই অঙ্কুরোদ্গমটা দেখা যায়। তাহলে দেখো বেঁচে থাকার জন্য অভিযোজিত হতে হবে, সেই অভিযোজিত বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু করছে বিভিন্ন পরিবেশের বিভিন্ন উদ্ভিদরা। তাহলে আমি মরু পড়লাম, লবণাম্ব পড়লাম, এবার কি পড়ব? এবার যেটা বলবো সেটা হচ্ছে কিছু আছে রোহিণী অভিযোজন। একটু দেখে নাও রোহিণী অভিযোজন। আগেও বললাম, এখনও বলছি যে রোহিণী অভিযোজনটা কি, যে দুর্বল কাণ্ড বিশিষ্ট যে উদ্ভিদ, সেই দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদরা আলো বাতাস পাওয়ার জন্য তার উপর দিকে উঠতে চায়, কিন্তু কাণ্ড দুর্বল ওপরে উঠতে পারে না, তাই জন্য কোনো কিছুকে কি করে, আকর্ষণ করে ওপরের দিকে ওঠে। সেই ওপরের দিকে যখন ওঠে সেটাই হচ্ছে রোহিণী অভিযোজন। মটর, সিম, লাউ, কুমড়ো, এটা রোহিণী অভিযোজন দেখা যায়। এরই সাথে আমি
যে কি করলাম না উদ্ভিদের এই রোহিণী অভিযোজন কি হয়, যে এই যে আকর্ষণটা সৃষ্টি হলো, একটু বলে নিই, আকর্ষণটা যে সৃষ্টি হলো মটর গাছের, সেটা কি থেকে, সেটা কি হলো না মটর গাছে যে পক্ষল যৌগিক পত্র আছে, পক্ষল যৌগিক পত্র, তোমরা জানো মটর গাছের পাতা হচ্ছে যৌগিক পত্র, অর্থাৎ এইরকম দুদিকে পাতা থাকে, পক্ষল যৌগিক পত্র। এই আকর্ষণটা যখন সৃষ্টি হয়ে যায় পাতাতে, তখন দেখবো ওর আর কোনো পত্র ফলক থাকে না। তার মানে পত্র ফলকের পরিবর্তে এটা পরিবর্তিত হয়ে এটা আকর্ষণ সৃষ্টি হলো, যে আকর্ষণটাকে তাই বলা হয় পক্ষল যৌগিক পত্রের রূপান্তর অঙ্গ হচ্ছে। তাহলে পাতার সংখ্যা কমে যাচ্ছে, দেখো পাতার সংখ্যা কমলে শালক সংশ্লেষ কমবে, কি হলো তাই জন্য ওর উপপত্রের সৃষ্টি হয়। দেখবে ওই যেখানে কাণ্ড বেরোচ্ছে সেখানে দেখবে একটা বড় পাতার সৃষ্টি, উপপত্র। এই পাতা যেহেতু এখানে একটা লুপ্ত হয়ে গেল আকর্ষণের জন্য একটা দুটো, এটার জন্য। এই ছিল হচ্ছে রোহিণী অভিযোজন, এবং এর সাথেই আমি উদ্ভিদের অভিযোজনটাকে কিন্তু শেষ করলাম। এরপরে আমি প্রাণীর অভিযোজনটা শুরু করব। এবার আমরা প্রাণীর অভিযোজন, যেমন উদ্ভিদরা বিভিন্ন পরিবেশে থাকার জন্য তাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটলো বা এসছে, দেখা গেল, ঠিক প্রাণীরাও বিভিন্ন পরিবেশে প্রাণীরা বসবাস করে। যেমন জলজ পরিবেশ, জলে প্রাণীরা থাকে। কারা থাকে আমরা জানি, প্রধানত জলজ পরিবেশে যারা থাকে তারা মাছ। এছাড়াও কিছু অন্য পরিবেশের প্রাণী বা মৎস্য শ্রেণী ছাড়াও অন্য পরিবেশের প্রাণীরাও কিন্তু কখনো কখনো অভিযোজিত হয়েছে, যেমন তিমি, যেমন ডলফিন। এই যে প্রাণীগুলো তিমি স্তন্যপায়ী প্রাণী, সাধারণত এদের জলে থাকার কথা না, কিন্তু এরাও জলে অভিযোজিত হয়েছে। তাহলে যাদের পূর্বপুরুষ এবং এখনকারও প্রজাতি বা এখনকার বংশধারা জলে, আগেও জলে ছিল এখনও জলে, তারা হচ্ছে মুখ্য জলজ অভিযোজন বা মুখ্য জলজ প্রাণী বলা হয়। আর যাদের পূর্বপুরুষ অন্য কোনো পরিবেশে ছিল, সেখান থেকে তারা জলজ পরিবেশে এসছে, তাদেরকে বলা হয় গৌণ জলজ প্রাণীর, বা তাদের দেহে গৌণ জলজ অভিযোজন দেখা যায়। ঠিক আছে, এটা এক নম্বর জলজ অভিযোজন। দু নম্বর কি হলো, খেচর অভিযোজন। খেচর মানে যারা খেতে চড়ে, বাতাসে যারা ওড়ে, যারা উড়ে বেড়ায়। কারা আমরা জানি পাখি। তাহলে পাখির পূর্বপুরুষ বা সবাই এখনকার, আগে এখন তারপরেও হয়তো দেখা যাবে যে পাখিরা উড়েই বেড়াচ্ছে, তাহলে এরা মুখ্য খেচর প্রাণী বলা হয়। মানে এদের কিন্তু মুখ্য খেচর অভিযোজন দেখা যায়। কিছু কিছু প্রাণী যারা অন্য পরিবেশে ছিল, পরিবেশে পরিবর্তনের জন্য বা কালক্রমে বা কোনো কিছুর জন্য তারা ঘটনা প্রবাহে তারা কি হয়েছে না ঘটনাচক্রে তারা এই উঠছে বা কিছুটা উঠতে পারে। তাহলে তারা হচ্ছে কি না গৌণ খেচর প্রাণী। কারা হতে পারে, উড়ুক্কু মাছ। ওরা উড়ছে মানে পাখির মতো উঠতে পারবে না, কিছুটা উড়ে যেতে পারবে। উড়ুক্কু কাঠবিড়ালি, উড়ুক্কু ব্যাং, এরা কিন্তু কিছুটা উঠতে পারে। এরা হচ্ছে গৌণ খেচর প্রাণী। তাহলে খেচর মানে যারা উড়বে, পাখি মুখ্য, আর অন্য যারা ওড়ে তারা হচ্ছে গৌণ। তাহলে আমি দেখলাম জলজ অভিযোজন, দেখলাম কি না জলজ অভিযোজনের মাছ, খেচর প্রাণী দেখলাম পাখি। আর কি আছে, মরু অভিযোজন। আমরা দেখলাম উদ্ভিদেরও মরু অভিযোজন হয়, তাহলে প্রাণীরও হচ্ছে, অর্থাৎ মরুভূমিতে যে সকল প্রাণীরা থাকছে, টিকে আছে, বেঁচে আছে, তারা কি করে মরুভূমিতে থাকতে পারছে। মরুভূমির জানি কে আছে, উট, জাহাজ বলা হয় মরুভূমির। ওখানে থাকে কি করে, অন্য প্রাণীরা যেখানে থাকতে পারবে না সেখানে উট কি করে থাকতে পারে। তার মধ্যে নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য বা কোনো গঠন শারীরবৃত্তীয়গত হতে পারে, অঙ্গ সংস্থানগত হতে পারে, সেই বৈশিষ্ট্যগুলো এসছে। এটা হচ্ছে মরু অভিযোজন। আরও কিছু আছে, বিশেষ কিছু অভিযোজন দেখতে পাবো, যেমন তিমির অভিযোজন। তিমির জলজ অভিযোজন, আমি বললাম তিমি হচ্ছে গৌণ, অন্য স্তন্যপায়ীরা থাকতে পারে না, কিন্তু তিমি থাকতে পারছে, গৌণ অভিযোজন। সেই কি অভিযোজনগুলো আছে, সেই কি বৈশিষ্ট্যের জন্য তিমি জলে থাকতে পারছে, আমরা সেটা দেখব। আর কি দেখব না, বাদুড়, চামচিকে বাদুড়। বাদুড় স্তন্যপায়ী প্রাণী, বাদুড় স্তন্যপায়ী প্রাণী। এ কি করে উড়ে বেড়াচ্ছে বা উঠতে পারে, আমরা সেটাও কিন্তু দেখব, আলোচনা করব। এছাড়াও বিভিন্ন রকমের অভিযোজন দেখা যায়। কীরকম অভিযোজন দেখা যেতে পারে, মাটির মধ্যে থাকার জন্য, গর্তের মধ্যে থাকে সাপ,
ছুঁচো, ইঁদুর, এরা কি কেন থাকতে পারে, অন্য প্রাণীরা তো থাকতে পারে না? ভূগর্ভ অভিযোজন। গাছের সঙ্গে, গাছের ওপরে থাকে বৃক্ষ অভিযোজন। তোমরা জানো হনুমান, বাঁদর, এগুলো কি থাকে? এগুলো হচ্ছে গাছের ওপর। ওরা কেন, আমরা গাছের ওপর হাঁটতে পারবো না, চলতে, কিন্তু ওরা এক গাছ থেকে অন্য গাছ, সেই গাছ থেকে আর এক গাছ লাফিয়ে বেড়ায়, আরামসে চলতে পারে। কেন থাকতে পারে? গুহার মধ্যে কিছু প্রাণী থাকে, গুহা অভিযোজন আছে। এছাড়া কি না, আত্মরক্ষার জন্য প্রাণীরা কিন্তু বিভিন্ন রকমভাবে নিজেদেরকে কিন্তু পরিবর্তন করে বা অভিযোজিত করে। এখানেও কিন্তু মিমিক্রি দেখা যায়, এখানেও মিমিক্রি দেখা যায়। কার মিমিক্রি দেখা যায়? ক্যালিমা নামক পতঙ্গ। ক্যালিমা একটা পতঙ্গ আছে, যেটা না মানে কি হয় না, সেই পতঙ্গটা যে গাছের ওপরে থাকে সেই গাছের পাতার মতো হয়ে যায়। ক্যালিমা নামক পতঙ্গ, মিমিক্রি দেখা যায়। আত্মরক্ষার জন্যও কিন্তু এদের অভিযোজন হয়। সাপ তার বিষ, মৌমাছির হুল মারা যায়, আত্মরক্ষার জন্য এগুলো অভিযোজিত হয়েছে। আবার তোমরা এক ধরনের সাপ দেখেছো, যেটা গ্রাম বাংলায় লাউ ডগা সাপ বলে। সবুজ রঙের হয়, একদম লাউয়ের যে ডগা, লাউয়ের যে গাছটা তার মতো একদম সবুজ হবে, মিশে থাকবে, তুমি চিনতে পারবে না যেটা লাউয়ের ডগা নাকি সাপ। তাহলে সেটাও কিন্তু অভিযোজন। অনেক সময় টিকটিকি গিরগিটিও কিন্তু রং চেঞ্জ করে পরিবেশের সঙ্গে নিজেদেরকে আত্মরক্ষার জন্য। আমরা বলি যে টিকটিকি গিরগিটির মতো রং কেন পাল্টাও, মানে ওরা যখন যে পরিবেশে থাকবে সেই পরিবেশে সাধারণত সেই জায়গার রং কিন্তু ওরা কিন্তু গ্রহণ করে নেয়। ফলে কেন করে এগুলো? এগুলো আত্মরক্ষার জন্য কিন্তু অভিযোজন করে থাকে। ফলে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের অভিযোজন হতে পারে বাঁচার জন্য, সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, সেই পরিবেশে নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য এই ধরনের কিন্তু অভিযোজন হয়, বিভিন্ন রকমের অভিযোজন হয়। আমি এবার তোমাদের কিছু বিশেষ প্রাণী বিশেষ পরিবেশে থাকার জন্য তাদের কী কী অভিযোজন হয়। 1 নম্বর আমি যাব মুখ্য জলচর প্রাণী, তার অভিযোজন। কে না, আমাদের মাছ। এবার মাছের মধ্যে কোন মাছটা আমরা ভালো মানে সচরাচর দেখতে পাই, সবাই পরিচিত, আমরা জানি রুই মাছ, রুই কাতলা। তো এই রুই মাছটা যেহেতু আমরা দেখতে পাই, ফলে আমরা রুই মাছের বৈশিষ্ট্যের সঙ্গে মোটামুটি পরিচিত। বা যদি আমি তোমাদের বলি, তখন তোমরা কিন্তু বাড়িতে যখন মাছ নিয়ে আসবে বাবা, তখন তোমরা সেটাকে ট্যালি করে বা মিলিয়ে নিতে দেখতে পারবে। কিন্তু সেই জন্য রুই মাছটাকে আদর্শ একটা মাছ ধরে নেওয়া হচ্ছে এবং আদর্শ জলজ প্রাণী বলে। এর দেহে জলে থাকার জন্য এই মাছের দেহে কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য এসছে। 1 নাম্বার, দেহ আকৃতি। দেহ আকার, দেহ আকৃতি। দেহের আকারটা কেমন? জলে বা বাতাসে যদি কোনো প্রাণী থাকতে হয়, তোমরা দেখেছো মাছের আকারটা কেমন হয়। দেখো, সামনের দিকে সরু, পেছনের দিকে সরু, মাকু আকৃতি বলা হয়। মাকু ওই যে তাঁত বনে, যে কাপড় বনে, যে সেখানে একটা জিনিস এদিক ওদিক যাতায়াত করে, যেটা মাকু বলা হয়, যার দু সাইডে সরু, মাঝখানটা চওড়া। কেন এরকম আকৃতি হয়? এই যখন জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তাহলে জলের একটা বাধা আছে, সেই বাধার মধ্যে দিয়ে যদি আমাদের মতো এরকম মোটাসোটা বা আগাগোড়া সমান যদি কোনো জিনিস যায়, তাহলে বাধা বেশি পাবে। সেই জন্য সামনের দিকে সরু হলো। দেখবে প্লেনেরও সামনে সরু, পেছনে সরু। পরে যাব আমি পাখির কথা যখন বলবো, ওটা বাতাসে, তো তাই এটা জলের মধ্যে। তাই জন্য কী হলো, যে প্রথমে একটু সরু হয়ে গেল। সরু হওয়ার ফলে সেটা তাহলে অল্প জায়গা, ওই বলে না সূচে ঢোকা ফাল হয়ে বেরোনোর মতো। তাহলে এটা জলে তাহলে অল্প জায়গায় বাধা পাচ্ছে। এবার ঢুকলো, তারপরে যখন ঢুকে গেল, তখন মাঝখানে জলটা যখন এখানে আসলো, বেশি করে ফাঁক হয়ে গেল, বাধাটাকে অতিক্রম করলো। আবার যখন বেরোচ্ছে সেই জায়গা থেকে পেছনে সরু, ফলে সহজেই বেরিয়ে যেতে পারে। এই জন্য জলের বাধা অতিক্রম করে জলের মধ্যে এরা সহজে চলাফেরা করার জন্য দেহটা মাকু আকৃতির হয়েছে। এদের মাছের দেহের ওপরে বিভিন্ন রকমের আঁশ থাকে, সাইক্লয়েড, টিনিয়য়েড, গ্যানয়েড, আত্মরক্ষার জন্য। এবং সেই আঁশের ওপরে কি থাকে, একটা মিউকাস বা পিচ্ছিল পদার্থ থাকে। সেই জন্য মাছকে ধরলে স্লিপ করে বেরিয়ে যায়, আত্মরক্ষার জন্য। যে ধরে ফেলেছো, কিন্তু দেখলে এমনভাবেও বেরিয়ে চলে গেল, পিচ্ছিল হয়ে থাকে মিউকাসের জন্য, আত্মরক্ষার জন্য। তাহলে বুঝতে পারছো যে ওকে জলে বাঁচতে হবে আমাকে, সেই জন্য বিভিন্ন অভিযোগ। এবার কি না, এদের জলের মধ্যে শ্বাসকার্য করতে হবে। জলের মধ্যে যদি শ্বাসকার্য করতে হয়, আমরা স্থলভাগে যারা থাকি, সেই মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসকার্য করার জন্য ফুসফুস, স্থল, মানুষ থেকে শুরু করে গরু থেকে পক্ষী থেকে সবার,
কিন্তু জলের মধ্যে তো ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য করা যাবে না, অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড বর্জন করা যাবে না। সেই জন্য এদের দেহে কি থাকে, ফুসফুসের পরিবর্তে ফুলকা। এই যে কানকো, এবার বলতে পারো স্যার কানকো কোনটা মাছের? যদি বাবার সঙ্গে কোনোদিন বাজারে যাও দেখতে পাবে বাজারে মাছ ভালো না খারাপ, পচা না ভালো, সেটা দেখার জন্য বাবা বাজারে গিয়ে মাছের যে অংশটা ধরে ভেতরে একটা লাল রঙের অংশ দেখতে পায়, এই যে যেটা তুললো সেটা হচ্ছে কানকো। কানকোর ভেতরে থাকে হচ্ছে ফুলকা। এই ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য করে জলের মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখি যে কিছু কিছু মাছ আছে যারা কিন্তু জলের বাইরেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। জানো তোমরা, জিওল মাছ বলে ওদেরকে, কই, মাগুর, শিঙি, এরা কিন্তু জলের বাইরেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কেন? কারণ এদের তো ফুলকা। ফুলকাটা কি? ফুলকাটা জলের মধ্যে শ্বাসকার্য করার জন্য, শ্বসন করার জন্য। জলের বাইরে কার সাহায্য করে না? সেই সকল মাছগুলো, কই, মাগুর, শিঙি, এদের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। সেগুলো কি না, সেগুলো কোনোটা কারো দেহে ফুলের মতো, গোলাপ ফুলের মতো থাকবে। ওটাকে বলা হয় শ্বাস পুষ্প। ওটাকে বলা হয় শ্বাস পুষ্প, ফুলের মতো। এটা মাগুরের দেখা যায়, মাগুর মাছ। শিঙি মাছে দেখা যায় শ্বাস বৃক্ষ, গাছের মতো লতা পাতা, এরকম পাতা মনে হচ্ছে শাখা পোশাখা যুক্ত, শ্বাস বৃক্ষ, বৃক্ষের মতো, তাই এটাকে বলা হয় শ্বাস বৃক্ষ। কারোর মধ্যে শ্বাসনালী থাকে। এইরকম এইগুলো কি না, এই যে অতিরিক্ত শ্বাসযন্ত্র, শ্বাসপুষ্প, শ্বাসবৃক্ষ, এইগুলোর সাহায্যে ওরা কি করে না, ওরা জলের বাইরে যখন ওরা আসে তখন সেখান থেকে ওরা শ্বাসকার্য করে। প্রশ্ন আসতে পারে, আসে যে জিওল মাছ মানে কই, মাগুর, শিঙি, এরা জলের বাইরেও অনেকক্ষণ কেন বেঁচে থাকতে পারে? মানে গল্পে শোনা যায়, আমরা ছোটোবেলা শুনেছি যে কই মাছকে নাকি তাল গাছের মাথাতেও পাওয়া যায়, ওরা ওখানেও বেঁচে থাকে। যেমন গল্পের গরু গাছে ওঠে কি না, ঠিক ওটা গল্পের গরু গাছে ওঠে, কতটা সত্যি। কিন্তু কই মাছ তাল গাছের মাথাতে থাকতে পারে, থাকে, বেঁচে থাকে। এটার মধ্যে একটু হলেও কিন্তু আমরা এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে যদি দেখি তাহলে সম্ভব হলেও হতে পারে। কতটা সত্য জানি না, কিন্তু সম্ভব হতে পারে। কীরকম? ধরো একটা বিল বা পুকুরের পাশে একটা তাল গাছ আছে, যখন শুকিয়ে যায়, জল অল্প অল্প থাকে, তখন দেখবে ওখানে সহজেই মাছ ধরা যায়। যেমন মানুষ মাছ ধরে, তেমন চিল, কাক, বিভিন্ন পাখিও মাছগুলোকে ধরে নিয়ে গিয়ে কী করবে? ধরলাম যে ওই পুকুরের পাশে তাল গাছটার ওপরে গিয়ে বসলো। এবার তাল গাছের গোড়াগুলো তো অনেক চওড়া হয় এবং গাছের সঙ্গে আটকে থাকে, বলে ওই জায়গাটা না জল জমতে পারে, বৃষ্টি হলে জল জমে থাকতে পারবে। এবার ওই মাছটা, পাখিটা ওখানে নিয়ে গিয়ে বসলো, রেখে খাবে। এবার যেহেতু অনেকক্ষণ ডাঙাতেও থাকতে পারে, ফলে ওরা লাফাতে লাফাতে ওই তাল গাছের যে কাণ্ড, মানে পাতার যে পত্রমূল, তার মধ্যে ঢুকে গেল। তাহলে আর পাখিটা খেতে পারবে না। এবার যদি ওখানে বৃষ্টির ফলে জল জমে যায়, তাহলে কিন্তু মাছটা ওখানে বেঁচে থাকতে পারে। যেটা গল্প, সেটা আমি, এটা জাস্ট মনে হলো, তোমরা এবার ভাববে, তোমাদের যুক্তি দিয়ে ভাববে যে এটা সম্ভব কি সম্ভব না। কিন্তু এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের জন্য কিন্তু কই, মাগুর, মানে শিঙি, এই জিওল মাছ যারা, তারা কিন্তু জলের বাইরেও অনেকক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারে। তাহলে এটা গেল শ্বাসঙ্গ। এবার কি যাব না, এবার জলের মধ্যে ওদের চলাফেরা করতে হবে। জলের মধ্যে চলাফেরা করতে হবে। আমরা যেমন মাটিতে যখন স্থলভাগে চলি, পায়ের সাহায্যে চলি, পাখিরা ডানার সাহায্যে, ঘোড়া তার সামনের পা পেছনের পায়ের সাহায্যে চলে। এই মাছ তাহলে জলের মধ্যে চলাফেরা করে কি করে না, মাছ জলের মধ্যে চলাফেরা করে পাখনার সাহায্যে। তোমরা জানো মাছের পাখনা আছে কটা? 7টি, জোড় এবং বিজোড় পাখনা। তার মধ্যে 2 জোড়া জোড় পাখনা, 2 জোড়া জোড় পাখনা, মানে কটা হলো? 2 × 2 = 4। 3টি বিজোড় পাখনা, 3টি বিজোড় পাখনা, তাহলে কত হলো? 3 × 1 = 3। টোটাল কটা হলো? এই জোড় পাখনাগুলো কোনটা না, বক্ষ পাখনা, জোড় পাখনা। দেখবে দুদিকে দুটো থাকে, মাছটাকে ধরলে এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। শ্রোণী পাখনা ঠিক পায়ের ওপরে, এদিকে একটা আর ওই সাইডে একটা, তাহলে দুটো জোড় পাখনা পেলাম। বিজোড় পাখনা কি? পৃষ্ঠ পাখনা,
পিঠের ওপরে থাকে বড় পাখনা। পায়ু পাখনা, যেখানে পায়ু সেখানে একটা পাখনা। আর কি দেহের শেষের দিকে থাকে যেটা, সেটাকে বলা হয় পুচ্ছ পাখনা বা লেজ বলা হয়। তাহলে 3টে বিজোড় পাখনা, 2টো জোড় পাখনা, 7টা। এই জোড় এবং বিজোড় পাখনার সাহায্যে কি করে ওরা জলের মধ্যে বিভিন্নভাবে চলাফেরা করে। প্রশ্ন আসে, মাছের জলজ অভিযোজনে জোড় এবং বিজোড় পাখনার ভূমিকা আলোচনা করো। মানে কোন জোড় পাখনা কোন কাজটা করে, কোন বিজোড় পাখনা কোন কাজ করে। মনে রাখবে, জোড় পাখনাগুলো মাছকে জলের মধ্যে স্থির হয়ে একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকতে সাহায্য করে। যদি বাড়িতে কারো অ্যাকুয়ারিয়াম থাকে বা যদি বাড়ির পাশে পুকুর থাকে, একবার গিয়ে দেখতে পারো। কারণ পুকুরে সবসময় দেখতে পাওয়া খুব টাফ, কখন ওরা উঠবে কখন দেখতে পাবে। কিন্তু বাড়িতে অ্যাকুয়ারিয়াম থাকলে দেখতে পাবে মাছগুলো যখন স্থিরভাবে জলের মধ্যে আছে তখন জোড় পাখনাগুলোকে মেলে দিয়ে রাখে স্থির। আর জলের মধ্যে যখন চলতে থাকবে, গতি নিয়ে যখন চলতে থাকবে, মানে জলকে কাটতে হবে, জলের বাধাকে কম করতে হবে, তখন এই মানে বিজোড় পাখনাগুলো তখন কি করে না, বিজোড় পাখনাগুলো তখন জলটাকে কেটে দুভাগ করে জলের বাধাটাকে অতিক্রম করতে সাহায্য করে। এই ছিল হচ্ছে পাখনার ভূমিকা চলনে বা গমনে, মাছের জলজ গমনে, জলের মধ্যে গমন করতে এই যে জোড় বিজোড় পাখনাগুলো কি কাজ করে। ক্লিয়ার হলো? এবার কি যাব, পাখনা গেল, আমরা ওদের গমনে সাহায্য করলাম পাখনাটা। আর কি আছে না, মাছের সব থেকে যেটা যে দেখবে মাছ জলের মধ্যে কখনো ভাসছে কখনো ডুবছে, আমরা পারবো না, আমাদেরকে জলের মধ্যে ছেড়ে দিলে ডুবেই যাব। এবার ডুবে যাওয়ার পরে জল টল খেয়ে যখন ফুলে যাব তখন ভেসে উঠবো। কিন্তু মাছ যখন খুশি ডুবছে যখন কিছু উঠছে, কিভাবে সম্ভব? না, মাছের কি হয় না, এই মাছের উদর গহ্বরে মানে পেটে যখন বাবা মাছ নিয়ে আসবে তখন একটু মা যখন মাছটা কুটবে বানাবে তখন একটু কাছে গিয়ে বসবে, দেখবে, ভালো লাগবে। তো এই উদর গহ্বরের মধ্যে কি থাকে, দ্বিপ্রকোষ্ঠযুক্ত কি থাকে, যেটাকে বলা হয় বায়ুথলি বা পটকা বলে মাছে, পটকা, বায়ুথলি বা পটকা থাকে। কি করে না, এই বায়ুথলি বা পটকার 2টো প্রকোষ্ঠ, এই বায়ুথলি বা পটকায় মাছকে জলের বিভিন্ন গভীরতায় ডুবতে ভাসতে সাহায্য করে। কিভাবে না, পটকার 2টো প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি, লাল গ্রন্থি বলতে পারে, যে লাল গ্রন্থি কোথায় দেখা যায়। এবার লাল তো শুনুনি, স্যার তো বলেছে রেড গ্রন্থি, রেড মানেই তো লাল। অনেক সময় কিন্তু চালাকি করে প্রশ্ন দিতে পারে। তাহলে রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠে থাকে পটকার। এই রেড গ্রন্থি কি করে, এখানে গ্যাস তৈরি করে এক ধরনের। গ্যাস মানেই হালকা, তার মানে যখন এখানে গ্যাসটা হলো তাহলে হালকা হয়ে গেল, অর্থাৎ দেহের মাছের আপেক্ষিক গুরুত্বটা কমে গেল, হালকা হবে, তখন সে ভেসে উঠবে, সহজেই ভাসতে পারবে। আর কি হবে, তারপরে এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটা কি হবে, বন্ধ থাকে তখন। এবার যখন ভেসে উঠলো, এবার ডুবতে হবে যখন, তখন এই ভাল্ব খুলে গেল, তখন এই গ্যাসটা এই পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিস, এই রেটিয়া মিরাবিলিস নামক একটা রক্তজালক থাকে এখানে পূর্ণ এই পশ্চাৎ প্রকোষ্ঠে। সেই রেটিয়া মিরাবিলিস কি করে, এই যে গ্যাসটা তৈরি করেছিল রেড গ্রন্থি, সেই রেটিয়া মিরাবিলিস সেই গ্যাসগুলোকে শোষণ করে নেয়। তাহলে আর গ্যাস থাকলো না, আপেক্ষিক গুরুত্ব বেড়ে গেল, ভারী হয়ে গেল, ডুবে গেল। এইভাবে এই পটকা রেড গ্রন্থি এবং রেটিয়া মিরাবিলিসের সহায়তায় মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে এবং বাড়িয়ে তারা জলে ভাসতে এবং ডুবতে কিন্তু সাহায্য করে। খুব দরকার, নাহলে মাছ সবাই মেরে নেবে, মাছকে সহজেই কিন্তু মেরে ফেলতে পারবে। এই জন্য এরা কিন্তু বিভিন্ন গভীরতায় যেতে পারে এবং ভাসতে পারে। ক্লিয়ার হলো? তাহলে এই ছিল জলজ অভিযোজনে মাছের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু বলা হলো। এবার কি, এবার যাব খেচর অভিযোজন। খেচর মানে খেতে চড়ে যারা, বলেছি খে মানে বাতাস, অর্থাৎ ওড়ে, আকাশে ওড়ে যারা, বাতাসে ওড়ে। কি
কিভাবে ওড়ে? তাহলে বাতাসে ওড়ার জন্য তাহলে পাখি, আমাদের সব থেকে পরিচিত যে পাখি সেটা পায়রা, আমাদের গৃহপালিত অনেকটা, তাদেরকে আমরা দেখতে পাই, পায়রা, চিল, বাজ। তাহলে এই পাখি আকাশে উঠছে, তাহলে আকাশে ওড়ার জন্য প্রথম যে কন্ডিশন হবে মনে রাখবে, সেটা হালকা হতে হবে দেহ। তাহলে প্রথম যে অভিযোজনটা এতে দেখা যাবে দেহটা কি করে হালকা করা যায়। আর বাতাসের মধ্যে দিয়ে চলতে হবে। আমি আগেও মাছের যখন পড়ালাম জলজ অভিযোজন, তখন এখানে বললাম যে যখন মাছের জলজ অভিযোজন তখন জলের মধ্যেও চলতে হবে, সেই জন্য এদেরও বাতাসের মধ্যে চলার জন্য দেহ কিন্তু মাকু আকৃতির হয়। তোমরা জানো যে পাখি কিন্তু কি হয়, মাকু আকৃতি, সামনের দিকে ছুটলো, পেছন দিকে লেজ, মাঝখানে একটু বাতাসের বাধাটা সহজেই কি অতিক্রম করার জন্য মাকুর মতো হয় দেহ আকৃতি। আর কি হয়, এই যে বললাম যে হালকা হতে হবে। এদের গমন অঙ্গ ওড়ে যার সাহায্যে, সেটা কি ডানা। ডানাটা অন্যান্য প্রাণীর অগ্রপদ, যেমন আমার হাত, হাতের যা আছে হিউমেরাস, রেডিয়া জানলা, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস থাকে। এই যে ডানা, তাহলে এইরকম তাহলে আমরা হাত দিয়ে কি তাহলে উঠতে পারবো? কারণ ওদের ডানার যা অস্থি থাকে, ওই যে বললাম হিউমেরাস, রেডিয়া জানলা, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস, আমাদেরও তাই আছে। এই যে দেখো হিউমেরাস, এখানে হাতটা, এখানে দুটো হাড় আছে, রেডিয়া জানলা, কার্পেল, মেটাকার্পেল, আর এখানে আঙুলগুলো আছে ফ্যালাঞ্জেস। তাহলে ওদের অগ্রপদটা আমাদের অগ্রপদ একই গঠন, তাহলে আমরা কিন্তু উঠতে পারি না। হাত মেলে কি নাড়লে কি উঠতে পারবো? উঠতে পারবো না। কিন্তু ওরা কিন্তু উঠতে পারছে। কেন না, ওদের হাড়টাই এক থাকলেও, অস্থিগুলো এক থাকলেও এর সঙ্গে পালক থাকে। পালক, ডানার সঙ্গে পালক থাকে, ফেদার থাকার ফলে কি হয় না, ডানাটা কি হলো, অনেকটা আয়তনে বেড়ে গেল। দুই ডানাতে পালক থাকে, আর লেজে পেছন দিকেও পালক থাকে। ডানার পালক থাকে হচ্ছে 23টি। এই ডানার পালককে বলা হয় রেমিজেস, 23টা। আর লেজের দিকে থাকে রেকটিসেস। কটা থাকে? এটা হচ্ছে 23 জোড়া। আর যেটা ডানাতে থাকে সেটা কটা? সেটা থাকে হচ্ছে 12টি। এটা হচ্ছে 23টি রেমিজেস, আর এটা থাকে হচ্ছে 12টি রেকটিসেস। ঠিক আছে। এই ডানার সঙ্গে এই পালক থাকার জন্য কি হয়, হালকা হয়, আয়তন বাড়ে। আর্কিমিডিস সাহেব একটা সূত্র বলেছিল যে কোনো প্রাণী বা কোনো কিছু যদি তরলে বা বায়ুতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত বায়ু বা তরলের ওজনের কিন্তু সমান হয়। ফলে যত বেশি নিচে আয়তনটা বড় হবে, সেই জিনিস দিয়ে যত বাতাসের উপরে যত চাপ দেবে, তাহলে বাতাস তত বেশি ঊর্ধ্বমুখী চাপ দেবে, ফলেও কিন্তু সহজেই উঠতে পারবে। এই জন্য এদের দেহটা হালকা করার জন্য, আয়তনের বৃদ্ধির জন্যও কিন্তু এই ডানার সৃষ্টি হয়েছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ওড়ার জন্য ওদের কাজে লাগে, সেটা কি না, পায়রার দেহে, পায়রা যখন এমনি নর্মাল পরিবেশে থাকে তখন অক্সিজেন গ্রহণ করে ফুসফুসের সাহায্যে। আগেও বলেছি, এখনও বলছি, ফুসফুসের সাহায্যে। কিন্তু তোমরা দেখেছো যে পায়রা, চিল, বাজ অনেক উঁচুতে, মানে যেখানে অক্সিজেন নেই সেখানেও কিন্তু উঠতে পারে, অন্যরা পারে না। কেন পারে না, ওর ফুসফুসের সঙ্গে, যেটা ফুসফুস থাকে তার সঙ্গে নটি কি থাকে, বায়ুথলি থাকে। কি করে, যখন ওরা স্বাভাবিক পরিবেশে থাকে তখন কি করে, এর মধ্যে অক্সিজেনটা ভর্তি করে নেয়। এমনি স্বাভাবিক পরিবেশে থাকলে তো অক্সিজেনটা এর মাধ্যমে গ্রহণ করছে, শ্বসন ক্রিয়া করছে। আর তখন কি করে, এই যে 9টি বায়ুথলি থাকে তার মধ্যে অক্সিজেন ভর্তি করে নিল। এবার যখন অনেক উঁচুতে উঠলো, অক্সিজেন পাচ্ছে না, কিন্তু সেখানেও শ্বসন করতে হবে, শক্তি লাগবে, তখন এই বায়ুথলির অক্সিজেনটা নিয়ে ওরা তখন শ্বসন কার্য করে, ফলে অনেক উঁচুতে উঠতে পারে। প্রশ্ন আসে, ঈগল, পায়রা, চিল বা যেরা অনেক উঁচুতে অনেকক্ষণ উঠতে পারে কেন? কারণ ওদের দেহে কি থাকে, 9টি বায়ুথলি থাকে, যার সাহায্যে অক্সিজেনের অভাব হলে সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে এরা কিন্তু শ্বাসকার্য চালায়।
এটা ছিল, তাহলে প্রশ্ন আসে, তাহলে পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে কি বলবো, তাহলে দেহ হালকা করতে হবে। দেহ হালকা করার জন্য এদের যে অস্থি মানে হাড়গুলো ফাঁপা স্পঞ্জ সদৃশ, ভেতরে কিন্তু বায়ুপূর্ণ থাকে, ফলে হালকা হয়। আর কি থাকে হালকা করার জন্য, এদের দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, যেমন কি পাকস্থলীর পৌষ্টিকতন্ত্রের পাকস্থলী থাকে না। পাকস্থলী থাকলে সেখানে কি থাকবে, খাদ্য জমা হলেই ভারী হবে, তাই জন্য এটা থাকে না। কি থাকে না, ক্রপ থাকে এর পরিবর্তে, ক্রপ, আর খাদ্যগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য গিজার্ড। তাহলে পাকস্থলী কাজটা করছে এরা, ছোট পাকস্থলী হলেই খাদ্য জমা থাকবে, ভারী হবে। আর কি থাকে, মূত্রথলি থাকে না, ডান ডিম্বাশয় থাকে না, ডান ডিম্ব নালী থাকে না। তাহলে এই যে জিনিসগুলো, দাঁত থাকে না, ফলে এই জিনিসগুলো না থাকার জন্য কি হয়, ওদের দেহটা কিন্তু হালকা হয়। ফলে হালকা হলে ওরা কিন্তু সহজেই উঠতে পারবে। এই ছিল হচ্ছে পায়রা বা খেচর প্রাণীর আকাশে বা বাতাসে ওড়ার জন্য অভিযোজন। এবার যাব একটা বলেছিলাম মরু অভিযোজন, মানে উটের অভিযোজন। আমরা জানি মরুভূমির জাহাজ বলা হয় উট। কেন উট ওখানে থাকতে পারে, দেখবে উটের পাগুলো লম্বা হয়। লম্বা হওয়ার কারণ এই যে বালুর যে গরম, সেই গরমটা যেন শরীরে না লাগে, সেই জন্য মাটি থেকে অনেকটা উঁচুতে থাকে উটের। তাহলে মরুভূমি মানে আবার ওই একই কথা, জল অপচয় করা যাবে না, জল কম ওখানে। উটের দেখবে কুঁজ থাকে, কুঁজ খুব ইম্পর্টেন্ট। আমরা ভাবি যে এই কুঁজটা কী কাজে লাগে উটের, কিন্তু এই কুঁজ ওর সব থেকে বড় ভূমিকা পালন করে এই মরুভূমিতে বেঁচে থাকার জন্য। কি না, কুঁজের মধ্যে চর্বি থাকে। এই চর্বিটা বিপাক ক্রিয়ার ফলে কি করে, চর্বি জলে পরিণত হয়। জলে পরিণত হয়ে দেহের যে কোষের জলের চাহিদাটা পূরণ করে, কারণ জল তো কম। ঠিক আছে, আর কি, নাক দিয়ে যখন ওরা কার্বন ডাইঅক্সাইড বা নিঃশ্বাস ছাড়ে, তখন তার সঙ্গে কিছু জলীয় বাষ্প বেরোয়। সেই জলীয় বাষ্পটা যেন বাইরে না বেরোয়, তাই নাকের মধ্যে ওটাকে তরলে পরিণত করে, জলে পরিণত করে নাকের ভেতরে যে কোষ আছে তার জলের চাহিদা পূরণ করে। পাকস্থলীতে কি থাকে, ওয়াটার স্যাক থাকে। পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে জলের চাহিদা পূরণ করার জন্য। এইরকম বিভিন্নভাবে। আর কি, ওদের লোহিত রক্তকণিকাটার গঠনটা একটু অন্যরকম, বড় হয়, ডিম্বাকার হয়। এরা অনেকটা বড় হতে পারে, ফলে প্রচুর পরিমাণে জল যদি ওর মধ্যে ঢোকেও ফেটে যাবে না, ফলে অনেকটা জল ধরে রাখার ক্ষমতা থাকে লোহিত রক্তকণিকার। খুব বিশেষ বৈশিষ্ট্য কিন্তু উটের এই লোহিত রক্তকণিকা, যেটা জল সংরক্ষণে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। ঠিক আছে, পাকস্থলীতে ওয়াটার স্যাক, লোহিত রক্তকণিকা অনেকটা এক্সপ্যান্স করতে পারে, বড় হতে পারে, চর্বি থেকে জলের সৃষ্টি হয়। এটা ছিল মরু অভিযোজন। এবার আমরা যাব কিছু কি না, ওই যে আচরণগত, দুটো প্রাণীর আচরণগত এখানে অভিযোজন আছে। বাঁচার জন্য তাদের বিহেভিয়ারও চেঞ্জ করতে হয়, সে আচরণগত অভিযোজন। কার, শিম্পাঞ্জি। আমাদের বইয়ে আছে, দেখে নেবে। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কীরকম। 1 নাম্বার, ওরা উইপোকা খায়, তো পিঁপড়ে উইপোকা খায়। ওরা যখন উইপোকা পিঁপড়ে ঢিপি থাকে, ওর মধ্যে থেকে বের করতে পারে না, তাই জন্য ওরা কী করে, গাছের ডালকে খাদ্য খেতে হবে, সে খাদ্য খাওয়ার জন্য কী করবে, তাহলে ওই পোকাগুলোকে ঢিপির মধ্যে থেকে বাইরে বের করতে হবে। তাই গাছের ডালকে কী করে, ওরা ওই পোকার ঢিপির মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ওই পোকাগুলো, পিঁপড়েগুলো কী করে না, ওই ডাল বেয়ে বেয়ে উপরে আসে, তখন ওরা খায়, খেয়ে তাদের কী করে, পেট ভরায়। তাহলে যদি এটা না করতে পারতো, এই বুদ্ধিটা, এই আচরণটা যদি না করতে পারতো, তাহলে খেতে পারতো। আরও আছে কি, ওরা বাদাম খায়। কীভাবে খাবে, বাদামটাকে ভাঙতে হবে তো, তাই জন্য দুটো পাথরের টুকরো নেয়, একটা পাথরের টুকরোর উপর বাদামটাকে রাখে, আর একটা পাথরের টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে ওটাকে মেরে খোসা ছাড়িয়ে খায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এদের তো অসুখ বিসুখ হয়, ওষুধ কে দেবে, নাই। সেই জন্য কারো অসুখ হলো ওরা নিজেরাই জঙ্গলের মধ্যে বিভিন্ন ভেষজ উদ্ভিদগুলোকে খায়, খেয়ে অসুখ নিবারণ করে। তাহলে এই আচরণগত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এই আচরণগত বৈশিষ্ট্যগুলো না থাকলে বেঁচে থাকতে পারতো না, সেই জন্য। এবার 2 নম্বর আচরণগত হচ্ছে কার না, মৌমাছি। খুব মানে ইন্টারেস্টিং জিনিস। কার্ল ভন ফ্রিস বিজ্ঞানী মৌমাছি নৃত্য, বি ডান্সিং,
মৌ নৃত্য মানে মৌমাছির নাচ, এর ওপরে রিসার্চ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিল। ভাবো তাহলে এই যে মৌমাছির যে বিহেভিয়ারাল যে অভিযোজনগত যে বৈশিষ্ট্য, সেটা কার্ল ভন ফিশ তার উপরে কাজ করে সে নোবেল পুরস্কার পেয়েছিল। সেটা কি না মৌমাছির নৃত্য, মৌ নৃত্য বা মৌমাছি নৃত্য, বি ডান্সিং। কি না দু রকমের দেওয়া হয়, একটা হচ্ছে চক্রাকার নৃত্য মৌমাছির, আর একটা ওয়াগাল নৃত্য। একটা চক্রাকার নৃত্য, একটা হচ্ছে ওয়াগাল নৃত্য। অর্থাৎ এই নাচ, মৌমাছির নাচ দেখে ওই মৌচাকের অন্য মৌমাছিরা বুঝতে পারবে যে খাবারটা বা ফুলটা কত দূরে আছে। চক্রাকার নৃত্য মানে ঘুরে 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 ঘুরবে, দেখবে মৌমাছি অনেক সময় মাটিতে এইভাবে ঘুরতে থাকে, চক্রাকার নৃত্য। আর একটা ওয়াগাল নৃত্য হচ্ছে ইংরেজি আটের মতো করে ঘুরবে, একবার এইদিকে একবার এইদিকে, এইভাবে ঘুরবে। যদি খাদ্যের উৎসটা ফুল, কোন একটা মৌমাছি গেল, গিয়ে দেখতে পেলো যে খাদ্যটা ফুলটা 100 মিটারের মধ্যে আছে, তখন এসেও চক্রাকার নৃত্য করে। ওই নাচ দেখে বুঝে যায় অন্য মৌমাছিরা যে ফুলটা ওখানে আছে, খাদ্যটা ওখানে আছে, মধুটা ওখানে আছে। আর ওয়াগাল নৃত্যটা কি না ওর উদরটা নাচবে, মানে এরকম চক্রাকারে ঘুরবে না, ও যেভাবে নাচে মানে পেটটা নড়বে। সেটা দেখে অন্য মৌমাছিরা বুঝতে পারবে যে খাদ্যের প্রকৃতি, খাদ্যটা কেমন, কত দূরে আছে, কতটা পাবো। এটা সাধারণত আরও কম, আরও কাছে থাকলে তখন এই ওয়াগাল নৃত্যটা করে। এই দুটো হচ্ছে আচরণগত কিন্তু বৈশিষ্ট্য দেখা গেল প্রাণীর অভিযোজনে। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, সেই আলোচনার মাধ্যমে এটাই আমরা দেখতে পেলাম যে আচরণগত, আচরণ দিয়েও সে অভিযোজন করে, কারণ অভিযোজন না করলে সে বাঁচতে পারবে না। সেটা শিম্পাঞ্জি আর মৌমাছির উদাহরণ। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম অভিযোজন, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন অভিযোজন। যখন এবার আমি একটু বলি যে প্রশ্নটা কেমন আসবে, উত্তরটা কেমন লিখবে। সেটা যখন কোনো প্রশ্ন আসবে বলবে যে জলজ পরিবেশে থাকার জন্য রুই মাছের 2টি জলজ অভিযোজন লিখো, বা রুই মাছের পটকার ভূমিকা লিখো, এভাবে আসতে পারে। যখন বলবে 2টি জলজ অভিযোজন লিখো বা খেচর প্রাণীর 2টো অভিযোজন লিখো, তখন কিন্তু প্রথমে বৈশিষ্ট্যটা লিখবে, মানে কোন বৈশিষ্ট্যটা দেখা গেছে এটা, পরে তার সঙ্গে লিখতে হবে গুরুত্ব বা তাৎপর্য, মানে এই যে বৈশিষ্ট্যটা এসছে সেই বৈশিষ্ট্যটা কেন। এইভাবে কিন্তু সুন্দর করে লিখলে নাম্বারটা বেশি ভালো। যে এই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে জলে থাকার জন্য রুই মাছের দেহে, এই বৈশিষ্ট্যটা কেন, মানে গুরুত্ব, সেটা লিখতে হবে। যে বা তুমি এইভাবে লিখতে পারো যে এই কাজের জন্য রুই মাছের দেহে বা পায়রার দেহে বা ক্যাকটাসের দেহে এই বৈশিষ্ট্যটার সৃষ্টি হয়েছে। খেয়াল যেন থাকে, বৈশিষ্ট্যটা বলবো তারপর গুরুত্ব, বা একসঙ্গে যদি তুমি লিখতে চাও যে নাম্বার 1 বৈশিষ্ট্য, তখন তোমাকে ওইভাবে লিখতে হবে যে ক্যাকটাসের দেহে এই বৈশিষ্ট্যটা সৃষ্টি হয়েছে, বা পত্রকণ্টকের সৃষ্টি হয়েছে, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। কেন না পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এই জন্য যে তার জল, তার বাষ্পমোচনের হার কমানোর জন্য। তাহলে বুঝতে পারলে যখনই বৈশিষ্ট্য লিখবো তখন আগে, যখন বলবে যে অভিযোজনগত বৈশিষ্ট্য লিখো, তখন বৈশিষ্ট্যটা লিখে গুরুত্ব লিখতে পারো তার, বা আগে গুরুত্ব, এই কাজের জন্য তার এই বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর যে বিভিন্ন প্রশ্নগুলো পড়াতে পড়াতে তোমাদেরকে বললাম, দেখেছো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আছে, সেটা খেয়াল রাখবে। আবারও বলছি, পড়ো, প্রশাসন, সরকার সবসময় তোমাদের সঙ্গে আছে, কোনো রকম অসুবিধা তোমাদের হবে না, তার জন্য সরকার সব ব্যবস্থা করবে। কোনো চিন্তা না করে বাড়িতে থাকো, ঘরে থাকো, পড়াশোনা করো এবং সুস্থ থাকো, এটাই কাম্য করবো।